আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। আসিম মুনিরের সঙ্গে মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তার সঙ্গে ট্রাম্প সাহেবের ভাব ভালোবাসার বহর দেখে মনে হচ্ছিল আমেরিকা পাকিস্তান যেন জনম জনম কা সাথী। অনেকটা একই অবস্থা বাংলাদেশের ইউনূস মিয়ার সঙ্গে। ক্ষমতায় বসার আগে ইউনূসের ওপর ট্রাম্প সাহেবের সে কি রাগ! ইউনূস ছিলেন তার কাছে অসহ্য। ক্ষমতায় বসার পর ভোল বদল, কি ভাব! ট্যারিফ কমাতে ওই 37 থেকে 20-তে নামাতে সেটা গোপন চুক্তি হলো। সেই চুক্তিতে আমেরিকার কাছে মোটামুটি দেশ বিক্রি করে দিলেন ইউনূস সাহেব। আর স্বার্থ গুছিয়ে নেয়ার সেই খেলায় কুকুরকে এক টুকরো মাংস ছুঁড়ে দিলে সে যেমন লাফিয়ে মাংসের টুকরোটা মুখে নিয়ে মনিবের পায়ের কাছে এসে লেজ নাড়তে থাকে আনন্দে, বাংলাদেশের সরকারও তেমনটাই করেছে। ছোট্ট এক টুকরো ছুঁড়ে দেয়া মাংস, আর সেটা পেয়ে বাংলাদেশের বর্তমান সরকারের নেতারা লাফিয়েছেন আনন্দে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার ভালোবাসায় গদগদ হয়ে গিয়েছিলেন। সে আনন্দ চেপে না রেখে বলেছেন বারংবার প্রকাশ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সংবাদ মাধ্যমে বহুবার জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মার্কিন প্রশাসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বড় ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির এই নমুনাটার কথাই পরে আসছে। অবশ্য থাম্বনেইলে বলেছি, আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কথা শুনুন। তৌহিদ হোসেন গত কয়েক মাসে একাধিকবার স্পষ্ট করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের তুলনায় অনেক অনেক বেশি সহজ এবং সহযোগিতার। বাংলাদেশের পাশে আমেরিকা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তিনি জানিয়েছেন মার্কিন প্রশাসন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতন্ত্র পুনর্গঠনে সরাসরি কাজ করবে। ঢাকার মার্কিন দূতাবাসের কর্তারা গত কয়েক মাস ধরে যমুনায়, ক্যান্টনমেন্টে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে, অফিসে এতবার গিয়েছেন, এত নির্দেশ দিয়েছেন, এত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্ত করেছেন যে সরকারের গাড়ির ড্রাইভার শুধু নয়, গাড়ির মালিক যে আমেরিকা সেটা বোঝা যাচ্ছে। তৌহিদ হোসেন বলেছেন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং গভর্নেন্সের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো গভীর হয়েছে। তো এই সেই সহযোগিতার নমুনা আসছি সেই প্রসঙ্গে। তার আগে বলে নি খলিলুর রহমানের কথা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি আবার প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূতও বটেন, আবার ওই রোহিঙ্গাদের ব্যাপারে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। তো খলিলুর রহমান সম্পর্কের, আমেরিকা বাংলাদেশ সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন উচ্চ কণ্ঠে। তার মতে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফর এবং বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াশিংটন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর আস্থার সংকট বলে কিছু নেই। এখন বিশ্বাস আর ভালোবাসার যে সুবাতাস, সেই সুবাতাস বইছে দু দেশের সম্পর্কে, যেটা আগে কোনো দিন ছিল না। কিন্তু এরা সবাই ভুলে গেছেন বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণিক চাঁদ। চাঁদ পেতে না পেতেই দড়ি বাঁধার প্রক্রিয়া ভালোভাবেই শুরু করে দিল আমেরিকা। আমেরিকার সবচেয়ে বড় মিত্র বলে যাকে ধরা হচ্ছিল, সেই পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া বাংলাদেশের হাতেও দড়ি পড়ল।
গোলাম বানাবার খেলা গুছিয়ে নেওয়ার পর, মানে বাংলাদেশের কাছ থেকে যেসব জিনিসগুলো নেয়ার সেগুলো নেয়ার পর এবার লাথি কষাবার পালা। পাকিস্তান বাংলাদেশ দুই ভাইয়ের পশ্চাৎ দেশে কোষে দুই লাথি লাগিয়েছে আমেরিকা। ভিসা বন্ধের মার্কিনী সিদ্ধান্তকে যদি লাথি মারা বলা হয়, বেশি বলা হবে কি? কেন বেশি বলা হবে না, সেই আলোচনায় আসছে। বাংলাদেশ সমেত 75টা দেশের নাগরিকদের ভিসা বন্ধ করেছে আমেরিকা। এই তালিকায় পাকিস্তান সমেত মার্কিন ব্লকের অন্তর্ভুক্ত বেশ কিছু মুসলিম দেশকে রাখা হয়েছে। অথচ ভারতের ক্ষেত্রে বিধিনিষেধ দেয়নি আমেরিকা, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেয়নি। কেন এমনটা হলো একটু ভাঙতে হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমেত বিশ্বের 75টা দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা মানে স্থায়ীভাবে বসবাসের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটা বড় অংশ। এই সিদ্ধান্তের মূল কারণ কি? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে এই 75টা দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরার নাম করেন না বেশিরভাগ। তারা সেখানে থেকে যান, সে দেশের জনকল্যাণমূলক যেসব তহবিল থাকে, ওয়েলফেয়ার, পাবলিক বেনিফিটস, তার উপর নির্ভর করে বসে থাকেন। একে বলা হচ্ছে পাবলিক চার্জ নীতি। অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় না এমন কেউ অভিবাসী হয়ে আসুক যারা ভবিষ্যতে সে দেশের ট্যাক্সের টাকার উপর বোঝা হয়ে দাঁড়াবে। এই যে নতুন নীতি, এটা কার্যকর হতে চলেছে আজ থেকে 1 সপ্তাহ নেই, তার মধ্যেই এটা কার্যকর হতে চলেছে 21শে জানুয়ারি 2026 থেকে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কি কি সংকট হতে পারে একটু দেখা যাক। বড় ধরনের সংকট কিনা। প্রথমত, পরিবার পুনর্মিলন বন্ধ। যারা ডিভি লটারি, বর্তমানে যদিও বাংলাদেশের জন্য এটা নেই, বা ফ্যামিলি কোটায় বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় ছিলেন, তাদের সংখ্যা কিন্তু লক্ষাধিক। তাদের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে গেল। এক কথায় আমেরিকায় গিয়ে বসবাসের স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য থাকলো না। একই পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ বা পাকিস্তান কেন, এই নিষেধাজ্ঞা বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য বিশেষ করে করা। 75টা দেশের তালিকায় নজর রাখলে দেখা যাবে নিষিদ্ধ তালিকার প্রায় 3/4 দেশ মুসলিম দেশ। তাদের মধ্যে তেলের টাকার মালিক মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আছে। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? বাংলাদেশ। এমনকি পাকিস্তানের চেয়েও তাদের ক্ষতি বেশি। এটা এই জন্য যে দেশের জনসংখ্যা ও ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আর ফিরে না আসার সংখ্যায় বাংলাদেশ ওই 75 দেশের তালিকার ওপরের দিকে, একেবারে ওপরেও বলা যায়। ফলে ক্ষতিটা বাংলাদেশের বেশি। অন্যান্য প্রভাব কি হতে পারে? দেখুন, কর্মসংস্থান ও রেমিট্যান্সের উপর বড় প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বা ইমিগ্রেশন ভিসা বন্ধ হওয়ায় নতুন করে লোক পাঠানোর সুযোগ চলে যাবে, যা ভবিষ্যতে রেমিট্যান্সে প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, সব আরব দেশ থেকে মিলে যত ডলার বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে আসে, একা আমেরিকা থেকে আসে তার চেয়ে বেশি। ছাত্র পর্যটন ভিসা, তারপরেও আবার দেখুন এই আরব মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আবার বাংলাদেশিদের এখন কাজে নিচ্ছে না। এরপরে আসুন ছাত্র পর্যটন ভিসা। মনে রাখবেন, এটি মূলত ইমিগ্র্যান্ট ভিসার উপরে নিষেধাজ্ঞা। তবে ভিজিটার ভিসা বা B1 বা B2 বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও স্ক্রিনিং এবং কড়াকড়ি অনেক বেড়ে যাবে। এমনকি বাংলাদেশে যারা বেড়াতে যাবে তাদের জন্য $15,000 দিয়ে বন্ড কিনে জমা রাখতে হবে। $15,000 মানে প্রায় 19 লক্ষ বাংলাদেশি টাকা। এই টাকাটা যাওয়ার আগে জমা করতে হবে। ইমিগ্রেশন ভিসা পাওয়ার আগে জমা করতে হবে। বেড়াতে যাওয়ার ভিসা জমা করতে হবে এবং নির্দিষ্ট সময়ের আগে ফিরে না এলে এই টাকা বাজেয়াপ্ত, এবং বাজেয়াপ্ত শুধু না, ঘাট ধরে আবার আমেরিকার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
এবার একটু অন্যরকম প্রভাবের কথা বলা যাক। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের উপর কি প্রভাব ফেলতে পারে আমেরিকার এই সিদ্ধান্ত? গত 18-19 মাস ধরে যে মবক্রেসি চলেছে দেশে, যে অত্যাচার অনাচার খুন জখমের হাজার হাজার ঘটনা ঘটে চলেছে দেশে, যেভাবে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, এই সরকারের বিদায় হলে তার জন্যে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে অপরাধীদের। এই অপরাধীর তালিকার ওপরে আবার জল করছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, তার নিচে অন্য উপদেষ্টাদের লম্বা তালিকা। ইন্ডেমনিটি নিয়ে রেখেছিলেন যাতে বিচারের মুখোমুখি না হতে হয়, কিন্তু সেই ইন্ডেমনিটি যে কাজ দেবে না সেটা সবাই জানে, কারণ এর আগেও ইন্ডেমনিটি দেওয়ার পরে অন্য জমানায় সেই ইন্ডেমনিটি গ্রাহ্য হয়নি। তাই উপদেষ্টারা, অপরাধীরা সেফ এক্সিট নিয়ে অন্য দেশে পালাবার জন্যে মরিয়া সবাই। এটা আমার কথা নয়, আমি যে খাটিয়ে বানিয়ে বলছি তা নয়, বলেছেন একদা উপদেষ্টা ও বর্তমানে এনসিপি দলের নেতা নাহিদ ইসলাম স্বয়ং। আপনারা হয়তো ভুলে যাননি, গত অক্টোবরে তিনি বলেছেন, অক্টোবরের গোড়ার দিকে সম্ভবত 4-5 তারিখ নাগাদ তিনি বলেছেন সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়ার জন্য তৈরি আছেন বহু উপদেষ্টা। তাদের তালিকাও তার কাছে আছে এবং যথাসময়ে সেই তালিকা প্রকাশ করে দেবেন বলে তিনি হুমকিও দিয়েছিলেন। যদিও প্রধান উপদেষ্টা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার পর তালিকা আজ পর্যন্ত প্রকাশ করেননি তিনি। প্রধান উপদেষ্টা বুঝিয়ে তাকে বলেছিলেন ভয় তো আওয়ামী লীগকে, তা আওয়ামী লীগ যদি ভোটেই না আসতে পারে, ভোটে না থাকতে পারে, তাহলে তারা ফিরবেটা কি করে? সুতরাং ভয় নেই, আর বিএনপির তারেক জিয়াকে ম্যানেজ করতে অসুবিধা হবে না, তিনি বলে টলে রেখেছেন। কিন্তু এই সিনারিও, এই দৃশ্যপট আবার দ্রুত পাল্টাচ্ছে। ভারত চাপ দিচ্ছিল অনেকদিন ধরেই আওয়ামী লীগকে ভোটে রাখতে হবে, ইনক্লুসিভ ইলেকশন, কিন্তু আমেরিকা ধরি মাছ নাচুই পানি করছিল, মানে মনে এক আর মুখে আর এক। ইনক্লুসিভ ইলেকশনটা অনেক সময় পিছলে যাচ্ছিল মুখ থেকে, ওটা বেরোচ্ছিল না, ফ্রি অ্যান্ড ফেয়ার বলে থেমে যাচ্ছিল। কিন্তু অতি সম্প্রতি দ্বিধা দূর করে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে আমেরিকা। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন ইউনূসের সঙ্গে দেখা করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন একথা। আবার দিল্লিতেও একই কথা বলেছেন সার্জিও গোর। 12 তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সোরে আলোচনায় আসছে, এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা, সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে। যদি সত্যিই হয় সেটা, তবে পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনূস এবং তার চেলারা এইবার সেফ এক্সিট খুঁজবেন। প্রশ্ন, কোথায় যাবেন তারা? ইউরোপের বেশিরভাগ দেশ মুসলিমদের তাদের দেশে আশ্রয় দেওয়ার বিষয়ে আজকাল খুব কড়াকড়ি করছে, আপনারা জানেন। যেভাবে মুসলিম অভিবাসীরা এসব দেশে আশ্রয় নিয়ে মৌলবাদী কাজকর্ম করছে, শরিয়া কানুন চালু করবার চেষ্টা করছে, যেভাবে ধর্মীয় হিংসা তৈরি করছে, তাতে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালিতে ঠাঁই মিলবে না। বড় আশ্রয়ের জায়গা ছিল আমেরিকা, সেই বন্ধু আমেরিকাও দরজা বন্ধ করলো। অতএব বড় বিপদ সামনে। এই বিপদ যত না বাংলাদেশ আর পাকিস্তানের নাগরিকদের জন্য, যতটা না তাদের জন্য, বাংলাদেশ আর পাকিস্তানের জন্য, ততটা আর কোনো দেশের জন্য নয়। কারণ আমেরিকায় বাংলাদেশের নাগরিক বৈধভাবে আছেন প্রায় 15 লক্ষ, আর অবৈধভাবে 2 লক্ষ। গ্রিন কার্ডের জন্য আবেদন পেন্ডিং আছে লক্ষাধিক। এদের আমেরিকা যাওয়া আটকে গেল, এবং যারা অবৈধভাবে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রতিদিন কয়েকজন করে কিন্তু ফেরত চলে আসছে, বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই সমস্যা আরো বাড়বে, ভয়ঙ্কর ভাবে বাড়বে। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। পরশুদিন যে তারেক রহমান যমুনায় গিয়েছিলেন সপরিবারে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, সেই মিটিং এর ব্যাপারে আমি গতকাল বলেছি। আরো 2-1টা ইনফরমেশন বাকি ছিল, গতকাল এপিসোড বড় হয়ে যাবে বলে ভাবলাম যে আজকে বলি। যে
এই একান্ত বৈঠকে, যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন। তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ। 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান এগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম বাংলাদেশ থেকে, একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস, তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই। এবং এই বৈঠকে ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেসার গুলো আমি দেখছি, আপনার উপরেও কিন্তু এই সেম প্রেসার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে। এই 6 জন আবার কারা? আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন? সো এই জায়গা থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো সেটা হলো যে জামাত ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এটা শুনি একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে, এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে। সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি। যাই হোক, এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে, এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে। তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি। আমি নিজেও এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছে। আরো একটা
কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটে এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনি ভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্যান্য বিষয়গুলো আপনারা জানেনই, তারা নারীদের কিভাবে টার্গেট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণ বিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন, ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে, যার যা লাগে, মানে নির্বাচনী আচরণ বিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে যাচ্ছে এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপিতে ক্ষমতায় আসতেছেই, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে মিলিয়ন ডলার প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। আসিম মুনিরের সঙ্গে, মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তার সঙ্গে ট্রাম্প সাহেবের ভাব ভালোবাসার বহর দেখে মনে হচ্ছিল আমেরিকা পাকিস্তান যেন জনম জনম কা সাথী। অনেকটা একই অবস্থা বাংলাদেশের ইউনূস মিয়ার সঙ্গে। ক্ষমতায় বসার আগে ইউনূসের ওপর ট্রাম্প সাহেবের সে কি রাগ। ইউনূস ছিলেন তার কাছে অসহ্য। ক্ষমতায় বসার পর ভোল বদল, কি ভাব। ট্যারিফ কমাতে ওই 37 থেকে 20-তে নামাতে সেটা গোপন চুক্তি হলো। সেই চুক্তিতে আমেরিকার কাছে মোটামুটি দেশ বিক্রি করে দিলেন ইউনূস সাহেব। আর স্বার্থ গুছিয়ে নেয়ার সেই খেলায় কুকুরকে এক টুকরো মাংস ছুঁড়ে দিলে সে যেমন লাফিয়ে মাংসের টুকরোটা মুখে নিয়ে মনিবের পায়ের কাছে এসে লেজ নাড়তে থাকে আনন্দে, বাংলাদেশের সরকারও তেমনটাই করেছে। ছোট্ট এক টুকরো ছুঁড়ে দেয়া মাংস, আর সেটা পেয়ে বাংলাদেশের বর্তমান সরকারের নেতারা লাফিয়েছেন আনন্দে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার ভালোবাসায় গদগদ হয়ে গিয়েছিলেন। সে আনন্দ চেপে না রেখে বলেছেন বারংবার প্রকাশ্যে,
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সংবাদ মাধ্যমে বহুবার জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মার্কিন প্রশাসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বড় ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির এই নমুনা, নমুনাটার কথাই পরে আসছে, অবশ্য থাম্বনেইলে বলেছি, আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কথা শুনুন। তৌহিদ হোসেন গত কয়েক মাসে একাধিকবার স্পষ্ট করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের তুলনায় অনেক অনেক বেশি সহজ এবং সহযোগিতার। বাংলাদেশের পাশে আমেরিকা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তিনি জানিয়েছেন মার্কিন প্রশাসন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতন্ত্র পুনর্গঠনে সরাসরি কাজ করবে। ঢাকার মার্কিন দূতাবাসের কর্তারা গত কয়েক মাস ধরে যমুনায়, ক্যান্টনমেন্টে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে, অফিসে এতবার গিয়েছেন, এত নির্দেশ দিয়েছেন, এত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্ত করেছেন যে সরকারের গাড়ির ড্রাইভার শুধু নয়, গাড়ির মালিক যে আমেরিকা সেটা বোঝা যাচ্ছে। তৌহিদ হোসেন বলেছেন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং গভর্নেন্সের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো গভীর হয়েছে। তো এই সেই সহযোগিতার নমুনা বলছে, আসছি সেই প্রসঙ্গে। তার আগে বলে নি খলিলুর রহমানের কথা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি আবার প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূতও বটেন, আবার ওই রোহিঙ্গাদের ব্যাপারে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। তো খলিলুর রহমান সম্পর্কের, আমেরিকা বাংলাদেশ সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন উচ্চ কণ্ঠে। তার মতে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফর এবং বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াশিংটন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর আস্থার সংকট বলে কিছু নেই। এখন বিশ্বাস আর ভালোবাসার যে সুবাতাস, সেই সুবাতাস বইছে দু দেশের সম্পর্কে, যেটা আগে কোনো দিন ছিল না। কিন্তু এরা সবাই ভুলে গেছেন বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণিক চাঁদ। চাঁদ পেতে না পেতেই দড়ি বাঁধার প্রক্রিয়া ভালোভাবেই শুরু করে দিল আমেরিকা। আমেরিকার সবচেয়ে বড় মিত্র বলে যাকে ধরা হচ্ছিল, সেই পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া বাংলাদেশের হাতেও দড়ি পড়ল। গোলাম বানাবার খেলা গুছিয়ে নেওয়ার পর, মানে বাংলাদেশের কাছ থেকে যেসব জিনিসগুলো নেয়ার সেগুলো নেয়ার পর এবার লাথি কষাবার পালা। পাকিস্তান বাংলাদেশ দুই ভাইয়ের পশ্চাৎ দেশে কোষে দুই লাথি লাগিয়েছে আমেরিকা। ভিসা বন্ধের মার্কিনী সিদ্ধান্তকে যদি লাথি মারা বলা হয়, বেশি বলা হবে কি? কেন বেশি বলা হবে না, সেই আলোচনায় আসছে। বাংলাদেশ সমেত ৭৫টা দেশের নাগরিকদের ভিসা বন্ধ করেছে আমেরিকা। এই তালিকায় পাকিস্তান সমেত মার্কিন ব্লকের অন্তর্ভুক্ত বেশ কিছু মুসলিম দেশকে রাখা হয়েছে। অথচ ভারতের ক্ষেত্রে বিধিনিষেধ দেয়নি আমেরিকা, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেয়নি। কেন এমনটা হলো একটু ভাঙতে হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমেত বিশ্বের ৭৫টা দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা মানে স্থায়ীভাবে বসবাসের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটা বড় অংশ। এই সিদ্ধান্তের মূল কারণ কি? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে এই ৭৫টা দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরার নাম করেন না বেশিরভাগ। তারা সেখানে থেকে যান, সে দেশের জনকল্যাণমূলক যেসব তহবিল থাকে, ওয়েলফেয়ার, পাবলিক বেনিফিটস, তার ওপর নির্ভর করে বসে থাকেন। একে বলা হচ্ছে পাবলিক চার্জ নীতি। অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় না এমন কেউ অভিবাসী হয়ে আসুক যারা ভবিষ্যতে সে দেশের ট্যাক্সের টাকার উপর বোঝা হয়ে দাঁড়াবে।
এই যে নতুন নীতি, এটা কার্যকর হতে চলেছে আজ থেকে এক সপ্তাহ নেই, তার মধ্যেই এটা কার্যকর হতে চলেছে 21শে জানুয়ারি 2026 থেকে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কি কি সংকট হতে পারে একটু দেখা যাক, বড় ধরনের সংকট কিনা। প্রথমত, পরিবার পুনর্মিলন বন্ধ। যারা ডিভি লটারি, বর্তমানে যদিও বাংলাদেশের জন্য এটা নেই, বা ফ্যামিলি কোটায় বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় ছিলেন, তাদের সংখ্যা কিন্তু লক্ষাধিক। তাদের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে গেল। এক কথায় আমেরিকায় গিয়ে বসবাসের স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য থাকলো না। একই পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ বা পাকিস্তান কেন, এই নিষেধাজ্ঞা বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য বিশেষ করে করা। 75টা দেশের তালিকায় নজর রাখলে দেখা যাবে নিষিদ্ধ তালিকার প্রায় 3/4 দেশ মুসলিম দেশ। তাদের মধ্যে তেলের টাকার মালিক মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? বাংলাদেশ। এমনকি পাকিস্তানের চেয়েও তাদের ক্ষতি